সচিবালয়ে মন্ত্রিসভার নতুন দায়িত্বপ্রাপ্তরা অনিয়ম দুর্নীতি হলে জবাবদিহিতা নিশ্চিতের আশ্বাস এলজিআরডি মন্ত্রীর। গণমাধ্যমের সহায়তা চাইলেন তথ্যমন্ত্রী। গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। আমাদের মূল লক্ষ্য থাকবে কিন্তু সমাজের ভাগ্যাহত দরিদ্র যারা আন্ডার প্রিভিলেজ তাদের। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, রাজনৈতিক মতাদর্শ নয়, দক্ষতা ও যোগ্যতাই হবে পদোন্নতির মাপকাঠি। কুড়িগ্রামে সার ডিলারের গোডাউনে হানা, প্রায় ২০০ বস্তা সার লুট। প্রশাসনের আহ্বানে ফেরত এসেছে অর্ধেক, তদন্ত কমিটি গঠন। সংকটের মধ্যেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে সরকার, বলছে বিএনপি। নতুন কলেবরে ফ্যাসিবাদ বিস্তারের অভিযোগ বিরোধী দলীয় নেতার। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরে হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। দর্শক আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দায়িত্ব গ্রহণ করেছেন নতুন 6 মন্ত্রী প্রতিমন্ত্রী। দায়িত্ব পেয়ে জনগণের পক্ষে কাজ করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তারা। এলজিআরডি মন্ত্রী ডক্টর মঈন খান বলেন, দরিদ্র ও তৃণমূলের মানুষের উন্নয়নই তার লক্ষ্য। আর গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকার উপর জোর দিয়েছেন তথ্যমন্ত্রী। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জানান, পাহাড়ের মানুষের উন্নয়নে কাজ করার কথা। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে বাবার সূত্রে মন্ত্রিত্বের ঝাঁজ আগেই পেয়েছেন। সেই ধারাবাহিকতায় আন্দালিব রহমান এবার প্রথমবারের মতো পেলেন মন্ত্রিত্বের স্বাদ। তথ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে সচিবালয়ে বৈঠক করলেন মন্ত্রণালয়ের দপ্তর ও অধিদপ্তরের প্রধান ও কর্মকর্তাদের সাথে। প্রথমবার মন্ত্রী হওয়া সাচিংপ্রু জেরিকে বরণ করে নেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। অন্যদিকে বিএনপির 4 সরকারের মন্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জনকারী বর্ষিয়ান ডক্টর আব্দুল মঈন খান সাত সকালে এসেই জেনে নেন মন্ত্রণালয়ের কার্যক্রম। প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিঙ্কনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণ করে 4 মন্ত্রী ও প্রতিমন্ত্রী কিভাবে মন্ত্রণালয় সামলাবেন এবং কোন কোন খাতে গুরুত্ব দিবেন জানান সেই লক্ষ্যের কথা। সরকার সব মানুষের সেবা করবে, এটা সত্যি, কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকবে কিন্তু সমাজের ভাগ্যাহত দরিদ্র যারা আন্ডার প্রিভিলেজ তাদের। আমাদের তারা হবে প্রায়োরিটি। আমাদের মাথায় রাখতে হবে আমাদের কালচার ভ্যালুজ, রিলিজিয়াস ভ্যালুজ, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা থেকে আরম্ভ করে যা যা আছেন আমাদের গর্বের যে জায়গাগুলি, সেই জায়গাগুলিও যেন আমরা ইনট্যাক্ট রাখতে পারি, সেই দায়িত্ব আমাদের অনেকখানি। স্বীকার করতেই হবে যে সংবাদ মাধ্যম বা যে অত্যাচার বা যেভাবে গণতন্ত্রের মুখ বন্ধ করা হয়েছিল, অন্যান্য যা যাই আছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। হেলথ ট্যাক্সকে 90% জনগোষ্ঠী উপলব্ধি করতে হবে, 90% উপলব্ধিকে হেলথ ট্যাক্স উপলব্ধি করতে হবে এবং সবাইকে উপলব্ধি করতে হবে উইদিন স্টেট সভারেন্টি ফার্স্ট প্রায়োরিটি। এখানে নো কম্প্রোমাইজ সেটা নিয়ে। প্রথিত যশা ওলামায়ে কেরাম যারা আছেন, বিভিন্ন মতের যারা আছেন, সেটার সহাবস্থান নিয়েই বাংলাদেশে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং ধর্মীয় মূল্যবোধগুলো এখানে ওয়ার্ক করে। শুধু ইসলাম ধর্ম না, অন্যান্য ধর্মাবলম্বীও যারা নেতৃবৃন্দ আছেন এবং যারা আপনার ধর্মীয় গুরু আছেন, তাদের কাছে আসলে যাওয়াটা আমারই জিম্মেদারি। বিএনপি সরকারের 6 মাসে রদবদলে বড় পরিবর্তন হয়েছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে। মন্ত্রী হিসেবে পদোন্নতি পেয়েছেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, আর মন্ত্রী আফরোজা খানম দায়িত্ব পেয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের। নতুন দায়িত্ব পেয়ে 6 মাসের অভিজ্ঞতা নিজ নিজ মন্ত্রণালয়ে কাজে লাগানোর আশ্বাস দিয়েছেন তারা। আমি যতক্ষণ ছিলাম, আমি আমার সমস্ত চেষ্টা, আমার মেধা দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। খাদ্য মানুষের মৌলিক চাহিদা, কর্ম দিয়ে সেটা যেন করতে পারি, মেধা দিয়ে সেটাকে একটা ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করব। যারা ভালো কাজ করবেন তারা পুরস্কৃত হবেন, যারা খারাপ কাজ করবেন
তারা তিরস্কার পাবেন। তো আমি আশা করি সবাই পুরস্কৃত হবেন। নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সততা ও নিষ্ঠার সাথে মন্ত্রণালয় পরিচালনা ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন। সেগুলি আপনার আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। পদোন্নতির বেলায় রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে থাকতে নৌ ও বিমান বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, অফিসারদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সততাই হবে পদোন্নতির মাপকাঠি। রোববার নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে এসব কথা বলেন সরকার প্রধান। সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেন নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর। এই পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনী গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান 1971-এ স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের স্মরণ করেন। বলেন, সশস্ত্র বাহিনীর সকল বীর সেনানীর আত্মত্যাগ জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। এ সময় পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও দূরদর্শিতার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে নৌ ও বিমান বাহিনী। নির্বাচনী পর্ষদ সূচনার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাউল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় আধুনিক উড্ডয়ন ব্যবস্থা প্রস্তুতকরণ বাংলাদেশ বিমান বাহিনীর গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত আত্মনির্ভরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কুড়িগ্রামের সার না পেয়ে ডিলারের গোডাউন ভেঙে 197 বস্তা সার নিয়ে গেছে স্থানীয়রা। এর মধ্যে 100 বস্তা সার ফেরত পাওয়া গেছে। প্রশাসন বলছে, অনেক মানুষ একত্র হয়ে এই লুট চালায়। ঘটনা তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করা হয়েছে। থানায় জিডি করেছেন ডিলার। ভুরুঙ্গামারী উপজেলার শিলখুরি ইউনিয়নে মেসার শাহ আমানত সারের ডিলার। রোববার সকাল 11টার দিকে ডিলারের গোডাউন থেকে সারের বস্তা নিয়ে যায় স্থানীয়রা। ডিলার তাইফুর রহমান মুকুলের দাবি, বিতরণ শুরুর তারিখ নির্ধারিত থাকায় তার দোকানে ভিড় করে কৃষক সহ অন্যরা। বরাদ্দ ছিল 1320 বস্তা। এর মধ্যে গুদামে মজুদ ছিল 340 বস্তা সার। এক পর্যায়ে গোডাউনে ঢুকে 50 কেজি বস্তার 197 বস্তা সার নিয়ে যায় অপেক্ষারতরা। প্রশাসন ছিল বাইরে, কিন্তু ঘরের ভিতরে ওই কয়েকজন লোক আমাকে জোর করে ঘরের ভিতরে ঢুকেছে, মানে মাইরে ফেলা অবস্থা আমাকে। একজন লোকের উস্কানিতে এই জিনিসটা আজকে ঘটনাটা ঘটছে, সবাই তো উস্কানি দেয় না। প্রশাসনের আহ্বানে 100 বস্তা সার ফিরিয়ে দিয়েছে কৃষকরা। ইউনো জানান, ঘটনা তদন্তে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা 100 বস্তা উদ্ধার করে ফেলেছি এবং প্রতিনিয়ত আসতেছে, এবং আশা করি কালকের মধ্যে আমরা সম্পূর্ণ উদ্ধার করে ফেলতে পারবো। এবং আমাদের থানাটা জিডি হয়েছে এবং একটা তদন্ত কমিটি হয়েছে। তদন্ত কমিটি আগামীকালকে রিপোর্ট জমা দিবে। আশা করি মোটামুটি কন্ট্রোলে আসছে। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, অনেক মানুষ একত্রিত হওয়ার কারণেই ঘটনার সূত্রপাত। 800-900 কৃষককে একদিকে সারটা নিতে আসবে না, আর অলরেডি আমাদের রেগুলার বিতরণ চলছে। 50 মেট্রিক টন সার। প্রচুর লোক, ওরা আতঙ্কিত, প্রচুর লোক। পুলিশ তো 4জন পুলিশ ওদেরকে পাত্তাই দেয়নি। এই ঘটনায় ভুরুঙ্গামারী থানায় সাধারণ ডায়েরি করেছেন ডিলার। কৃষকদের কেউ এই নিয়ে কথা বলতে রাজি হননি। তাপস সরকার, যমুনা নিউজ।
রাজশাহীতে সারের জন্য কৃষকদের হয়রানির অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনকে বদলি করা হয়েছে। শনিবার মোহাম্মদ নাসির উদ্দিনকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রে বদলি করা হয়। পরে শরীয়তপুরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেনকে স্থলাভিষিক্ত করা হয়। এই ঘটনায় কর্তৃপক্ষের কাছে দাখিল করেছে তদন্ত কমিটি। এর আগে যমুনা টেলিভিশনের সার পাচ্ছেন না কৃষক নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লাখ টাকার সার জব্দ করে। জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি জানায়, তদন্ত প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বাড়তি সার চাওয়া হয়েছে যেন ভবিষ্যতে সারের কোনো সংকট তৈরি না হয় বলেও জানিয়েছেন তিনি। রোববার ছিল বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম কর্মদিবস। গার্ড অফ অনার সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন 23তম রাষ্ট্রপতি। এর আগে বেলা 11টায় হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে অশ্বারোহী দল তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়। বঙ্গভবন শতবর্ষ পুরনো এই ভবনের সাথে জড়িয়ে রয়েছে ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের নানান ইতিহাস। সেই কালের সাক্ষী ইমারতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে বরণ করতে সকাল থেকেই ছিল নানা প্রস্তুতি। বেলা 11টার দিকে হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে আসেন দেশের 23তম রাষ্ট্রপতি। তাকে বরণ করে নেয় অশ্বারোহী দল। ভেতরে তখন অপেক্ষায় প্রেসিডেন্ট রেজিমেন্ট। তাদের একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন বা গার্ড অফ অনার জানায় মহামান্য রাষ্ট্রপতিকে। এরপর বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম কর্মদিবসের আনুষ্ঠানিকতার পাশাপাশি রাষ্ট্রপতি কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছেন রাষ্ট্রপতি। বৈঠক করেছেন কর্মকর্তাদের সঙ্গে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের নানা সংকটের মধ্যেও সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রোববার তিনি বলেন, বর্তমান সংকটের বড় একটি কারণ প্রাকৃতিক ও বৈশ্বিক পরিস্থিতি। যুদ্ধের কারণে জ্বালানির সংকট তৈরি হয়েছে, এর প্রভাব পড়েছে দেশের গ্যাস ও এলএনজি সরবরাহে। ফলে কয়েকদিন ধরে বিভিন্ন এলাকায় গ্যাসের সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও কলকারখানার কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এ সময় তিনি আরো বলেন, সংকটের মধ্যেও সরকার জনগণের সামাজিক সুরক্ষা অব্যাহত রাখার চেষ্টা করছে। এই সরকার জনকল্যাণে সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। আমরা আশা করব এই ধারা অব্যাহত থাকবে এবং প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে তৈরি জুলাই জাদুঘরের উপাদান নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রোববার তিনি অভিযোগ করেন, বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে জাদুঘর থেকে অনেক উপকরণ গায়েব করে দেওয়া হয়েছে। এমনকি একটি দল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর ইতিহাসও মুছে ফেলারও অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে বর্তমান সরকারের বিরুদ্ধেও নতুন কলেবরে ফ্যাসিবাদ বিস্তারের অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। নানা অজুহাতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অকার্যকর করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কমিটি সদস্য হাসনাত আব্দুল্লাহ। রবিবার সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। অভিযোগ করে বলেন, বৈঠকে সরকার দলীয় কয়েকজন সদস্য যথাযথ প্রস্তুতি না থাকার কথা বলে আলোচনা সংক্ষিপ্ত করার চেষ্টা করছেন। আবার কখনো অন্য বৈঠকে যাওয়ার তাড়া দেখিয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা শেষ না করেই বৈঠক শেষ করা হচ্ছে। এনবিআর
তারপরে হচ্ছে ব্যাংক এবং পোর্টের মধ্যে একটা চিঠি চলাচলের প্রক্রিয়া আছে। এই 2026 সালেও এসেও তারা একজন আরেকজনকে চিঠির মাধ্যমে তারা একটা বিষয় অবহিত করে, ফলত যেটা হয় দেখা যায় যে আমাদের পোর্টে কোনো ধরনের ইম্পোর্ট এক্সপোর্ট আইটেম যখন আসে এটা ডিসচার্জ করার সময়টা বেড়ে যায়। রংপুর অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী সহ 2 সন্তান খুনের ঘটনায় গ্রেফতার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক রফিকুল ইসলামের আদালতে তারা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতারকৃত সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে বিচারকের কাছে 164 ধারায় জবানবন্দির জন্য উপস্থাপন করেন। আইনি কাঠামো মেনে বিচারক তাদের 176 ধারা জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দিতে তারা খুনের দায় স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছে বলে জানায় পুলিশ। বিজ্ঞ আদালতে আসামিদেরকে উপস্থাপন করি। আসামিরা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত চলমান আছে। দ্রুত আসামিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থার জন্য আমরা তৎপর থাকব। সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে যথাসময়ে অনুষ্ঠিত হবে সিটি পৌরসভা সহ স্থানীয় সরকারের 5 ধাপে নির্বাচন, জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। দায়িত্ব নিয়ে রোববার নিজ দপ্তরের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা ও মত বিনিময় করেন নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, জনগণকে সরাসরি সেবা দেয়া এই মন্ত্রণালয় সফল হলেই সফল হবে সরকার। অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, দেশের দরিদ্র মানুষের প্রয়োজন মেটাতে কাজ করবে এলজিআরডি মন্ত্রণালয়। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়মকানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন, প্রত্যেকটি স্তরের নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2 প্রতিমন্ত্রীর দায়িত্ব বন্টন করা হয়েছে। রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা এক পরিপত্রে 2 প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বন্টন করা হয়। পরিপত্রে বলা হয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলী, অনিবাসী বাংলাদেশিদের বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত অন্যান্য বিষয়ে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী 2 শামা ওবায়দ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির দায়িত্ব পালন করবেন। পদ্মা ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় মামলা দিয়ে শুরু হলো দুদকের নতুন কমিশনের কার্যক্রম। প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক এমডি আব্দুল মোতালেব পাটোয়ারি সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের তথ্য অনুযায়ী এমএইচ এন্টারপ্রাইজের কর্ণধার মোমিনুর রহমান ভুয়া কাগজপত্র তৈরি করে প্রায় 2 কোটি টাকা আত্মসাৎ করেন। সহযোগিতার অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক এমডি আব্দুল মোতালেব পাটোয়ারি সহ আরও 9 জনকে আসামি করা হয়েছে। পদ্মা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিইও আব্দুল মুতালেব পাটোয়ারি এবং অভিযোগকারী মমিনুর রহমান 2 জন সহ মোট 10 জনের নামে মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন কমিশন। রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার সকালে কালুখালী উপজেলার রতনদী এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান হয়। এই সময় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, দোয়া মানজাত অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটিতে একটি 8 তলা একাডেমিক ভবন, একটি লাইব্রেরি ও শিক্ষকদের আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। 2025 সালের 5 জানুয়ারি মিলিটারি ট্রেনিং চলাকালে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের সম্মতি দেন সেনাবাহিনী প্রধান। পরে 2025-এর 17 ডিসেম্বর প্রতিষ্ঠানটির ভিত্তি স্থাপন করা হয়। হরমুজ প্রণালীর বিকল্প পথ সহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য ফ্রান্স সফর করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রোববার ও সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। এ সময় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বন্ধের পাশাপাশি 2 দেশের মাঝে সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনার কথা রয়েছে। এতে বিশেষ গুরুত্ব পাবে হরমুজ প্রণালীর বিকল্প পথ তৈরির বিষয়টি। এজন্য জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য বিকল্প সমুদ্রপথ, পাইপলাইন ও রেল যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। এছাড়াও 2 দেশের মাঝে স্বাস্থ্য, পরিবহন, জ্বালানি ও প্রযুক্তি খাতে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার কথাও রয়েছে।
আর দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।